ইউক্রেন প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি তিনি বলেছেন যে রাশিয়ার সরকার পরিবর্তন করতে হবে। এই রাশিয়ার প্রায় $700 বিলিয়ন রিজার্ভ যুক্তরাষ্ট্র লক করে দেওয়ার পরে রাশিয়ার অর্থনীতি টিকে আছে কিসের উপর? ট্রাম্প প্রশাসন ইতিহাস, সমতা এবং ন্যায় এইগুলা মুছে দিচ্ছেন। সুপ্রিয় দর্শক, বিশ্ব সংযোগে আপনাদের স্বাগতম। আপনাদের সঙ্গে রয়েছে আমি কাজল হায়দার, আর আমার সঙ্গে আজকে স্টুডিওতে রয়েছেন সিনিয়র সাংবাদিক বিশ্বজিৎ দত্ত ভূমি। বিশ্বদা, আমাদের অনুষ্ঠানে আপনাকে স্বাগতম। ধন্যবাদ। চীনের একটা খবর নিয়ে আপনার পশ্চিমা বিশ্ব উদ্বিগ্ন হয়ে পড়েছে। এটা আপনার যুক্ত রাজ্যের যেটা গণমাধ্যম ইন্ডিপেন্ডেন্ট, তাদের স্যাটেলাইট চিত্রের মাধ্যমে দক্ষিণ চীন সাগরে প্রায় ৩,২০০ হেক্টর এলাকা জুড়ে একটি সামরিক ঘাঁটি গড়ে তুলছে বলে চীন এটা দাবি করেছে। ওই দ্বীপটার নাম হচ্ছে মিসচিফ দ্বীপ। খালি এই দ্বীপটাই না, চীন সাগরে আরো কিছু দ্বীপের মধ্যে এর মধ্যে ধরেন যে আছে আপনার ধরেন পেরাসল দ্বীপপুঞ্জ আছে বা স্পার্টলি দ্বীপপুঞ্জ আছে। হ্যাঁ, এইগুলা কিন্তু একদম পুরোপুরি সামরিক ঘাঁটিতে দখল করছে করে নিয়েছে চীন। আচ্ছা, প্রশান্ত মহাসাগরের সাথে যে চীনের যেটা আপনি দক্ষিণ চীন বলছেন, এটা কিন্তু প্রশান্ত মহাসাগর, জাপান সাগর এবং আরেকটা এই প্রতিবেদনের মধ্যে চীন কিন্তু সবসময় মনে করেন পুরো দক্ষিণ চীন সাগরকে নিজের সার্বভৌমত্ব দাবি করে। এর মধ্যে আছে আপনার ব্রুনাই, ইন্দোনেশিয়া, হ্যাঁ, ফিলিপাইন, তাইওয়ানটা দেশ কিন্তু চীন সাগরের মালিকানা দাবি, অংশীদারিত্ব দাবি করে। কিন্তু চীন হচ্ছে কি এই জিনিসটাকে সবসময় অস্বীকার করে আসছে এবং 2016 সালে এইটা নিয়ে কিন্তু আন্তর্জাতিক যে বিচার আদালত কিন্তু রায়ও দিয়েছে, কিন্তু চীন কিন্তু সেই রায়কে প্রত্যাখ্যান করেছে এবং বলেছে যে সেইটা তাদের যেটা হচ্ছে সম্প্রসারণ প্রতিরক্ষামূলক ব্যবস্থা তাদের। আপনি এখন বলেন যে ৩,২০০ হেক্টর এলাকা জুড়ে যে সামরিক ঘাঁটি করে তুলছে আপনার চীন, এখানে আসলে কি কি সুযোগ সুবিধা আছে, মানে চীনের জন্য আর কি কি ফ্যাসিলিটি আছে এখানে? আচ্ছা দেখেন, এখন যে জায়গাটা মিসচিফ দ্বীপ, এটা কিন্তু চীন সাগরের অনেকটাই ভিতরে। মানে চীন কিন্তু আগেই যে মিসচিফ দ্বীপে চলে গেছে বিষয়টা কিন্তু তা না। আগে হচ্ছে পেরাসেল দ্বীপপুঞ্জ, তারপরে যে স্পার্টলি দ্বীপপুঞ্জ, আরো কয়েকটা দ্বীপপুঞ্জ, তারপরে আছে ধরে যে স্কারবোরো আরেকটা দ্বীপ আছে। স্কারবোরো দ্বীপেও কিন্তু চীন সামরিক কার্যক্রম চালাচ্ছে, কিন্তু সেখানে কোনো ঘাঁটি গাড়ি নেই। এইগুলো কিন্তু সব দক্ষিণ চীন সাগরের দ্বীপ। কিন্তু এইখানে এই যে দ্বীপগুলা, যে সর্বশেষ যেটা হচ্ছে মিসচিফ দ্বীপে যে অনেকটা অগ্রসর হয়ে যাওয়া চীন সাগরের নিয়ন্ত্রণ নেওয়ার ক্ষেত্রে, সেইখানে যেটা আছে সেইখানে হচ্ছে যে এশিয়ান মেরিটাইম ট্রান্সপারেন্সি ইনিশিয়েটিভ যা বলে, তাদের দাবিতে এইখানে সামরিক যে আধুনিক সরঞ্জাম আছে তার সম্ভাব্য সবকিছুই আছে সেখানে। রানওয়ে থেকে শুরু করে বিশাল রানওয়ে আছে, বন্দরের সুযোগ আছে, 72টা যুদ্ধ বিমান রাখার হ্যাঙ্গার আছে, আকাশে এবং জাহাজ ধ্বংসকারী যে ক্ষেপণাস্ত্র সেই ক্ষেপণাস্ত্র ব্যবস্থা আছে, এবং আছে রাডার সিস্টেম। এইটা একটা বিষয়। এখন হচ্ছে কি, এইটা কিন্তু চীন সাগর ঘিরে যুক্তরাষ্ট্রের যে তৎপরতাটা ছিল এইটাকে কিন্তু আসলে ঝুঁকিতে ফেলে দিয়েছে চীন। কারণ যুক্তরাষ্ট্র কাজ করতো জাপান এবং ফিলিপাইন হয়ে, কিন্তু এইটা করার ফলে এখন যুক্তরাষ্ট্র কিন্তু চীনের সার্ভিলেন্সে চলে আসছে, চীনের নজরদারির মধ্যে চলে আসছে। ফলে যেটা হচ্ছে এইটা হচ্ছে এখন যে মিত্র শক্তির হচ্ছে মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে। কিন্তু যে স্যাটেলাইট চিত্র যেটা পাওয়া গেছে, দ্য ইন্ডিপেন্ডেন্ট ব্রিটিশ গণমাধ্যম এই চিত্রটা কিন্তু গত শুক্রবার প্রকাশ করেছে। এতে এই ছবি দেখেই কিন্তু মাথা ব্যথার আরো কারণ হয়ে আছে, কারণ আরো কয়েকটা দ্বীপপুঞ্জ দখল করেছে, এখানে চীনের কোস্টগার্ডের কার্যক্রম আছে। ফলে যেটা হচ্ছে যে যুক্তরাষ্ট্র যে জিনিসটা যেভাবে চাচ্ছিল সেভাবে না হওয়ার চান্স কিন্তু অনেক বেশি। চীন কিন্তু এখন পর্যন্ত অফিসিয়ালি কোনো বক্তব্য দেয়নি, বিশেষ করে স্যাটেলাইট চিত্রে। এক্স্যাক্টলি, কোনো বক্তব্য কিন্তু আনুষ্ঠানিক কোনো বক্তব্য দেয়নি। আচ্ছা, আমরা একটু আলোচনাটা অন্যদিকে নিয়ে যাই। চীনের ব্যাপারটা আবার পরে আসবো। সেটা হচ্ছে আপনার হঠাৎ করে ঠিক না, আপনার রাশিয়ার সাবেক প্রেসিডেন্ট দিমিত্রি মেদভেদেবের কথা তো মনে আছে। হ্যাঁ, এখন তো আপনার উত্তেজনাটা ছড়ায় টুইটারে এমন একটা জিনিস যে এখন আমাদের দেশেও ইদানিং রাষ্ট্রপ্রধানরা ব্যবহার করছেন, কিন্তু এটা পাশ্চাত্যে বহু আগে থেকেই এটা মনে করেন যে বিশেষ করে
রাশিয়া, যুক্তরাষ্ট্র, ইউরোপের কান্ট্রিগুলোতে যদি জনগণকে বা প্রতিপক্ষ বিষয়টা আসলে এখন হচ্ছে কি, এক সময় তো আনুষ্ঠানিক বিবৃতি দিত, দিতে, জি, এখন যেটা যে পর্যায়ে দাঁড়িয়েছে সেটা হচ্ছে কি, এখন সবাই সোশ্যাল হ্যান্ডেলে বলে দেয়, বলে দেন ভেরিফাইড পেজ নির্দেশনা হোক আর যাই হোক সেটা সোশ্যাল হ্যান্ডেলে করে দিই। এই জিনিসটা কিন্তু আসছে মূলত ওই শুরু করোনা কাল থেকে। সবসময় সোশ্যাল মিডিয়ায় আপনার যুক্তরাষ্ট্র বিশেষ করে ট্রাম্পের প্রতি তির্যক মন্তব্য করতেন, ট্রাম্পও ছাড়তেন না। কিন্তু সর্বশেষ মেদভেদের একটা হুমকি, ট্রাম্পের পাশে হুমকির জবাবে দুইটা আপনার পারমাণবিক সাবমেরিন মোতায়েন করেছে, আপনার নির্দেশ দিয়েছে। এটাও গতকাল তার সোশ্যাল অ্যাকাউন্টে, যেটা এক্স অ্যাকাউন্ট, ট্রুথ অ্যাকাউন্ট যেটা বলে, মার্কিন ডোনাল্ড ট্রাম্প ট্রুথ অ্যাকাউন্টের ট্রুথ যে মানে ভেরিফাইড, হ্যাঁ, হ্যাঁ, এটার মালিকানা কিন্তু ট্রাম্পেরই। এই জন্য ট্রুথ অ্যাকাউন্ট বলা হচ্ছে। এখন যেটা হচ্ছে, মার্কিন প্রেসিডেন্ট হচ্ছে ট্রুথ সোশ্যাল ছাড়া আর কোথাও উনি কোনো বিবৃতি দেন না। উনি যা বলার ট্রুথ সোশ্যালে বলেন। তো ট্রাম্পের বিবৃতি কোনো বার্তা যদি আপনি জানতে চান তাহলে হচ্ছে আপনাকে ফলো করতে হবে ট্রুথ সোশ্যাল। তো দ্রুত পেতে চান চান ওনার সরাসরি, তারপরে গণমাধ্যমে আসে উনি দুটো পারমাণবিক সাবমেরিন উপযুক্ত অঞ্চলে মোতায়েন করে এটা নিয়ে কিছুটা বলে। এটা কি আবার উত্তেজনা নতুন করে বলে যে উস্কে দিচ্ছে কিনা? না, এটা আসলে ওরকম বলা যাবে না যে কৌশল, যেহেতু বলছে যে উপযুক্ত অঞ্চলে 2টা সাবমেরিন মোতায়েন করা, সেটা তো করতেই পারে যুক্তরাষ্ট্রের ন্যাশনাল বার অ্যাসোসিয়েশন, যার জন্ম হয়েছিল 2025 সনে, 1925 সনে, 2025 সনে, মানে এই বছর হচ্ছে এটা শতবর্ষ পূর্তি অনুষ্ঠান। এই অনুষ্ঠানের প্রধান অতিথি ছিল হচ্ছে আপনার সাবেক, মানে যিনি একদমই গত হয়েছেন, যিনি মার্কিন প্রেসিডেন্টের পদ থেকে, তিনি হচ্ছেন জো বাইডেন। তিনি বলছেন যে 1960 সনের পর মার্কিন জনগোষ্ঠী এই প্রথম হচ্ছে যে বড় আক্রমণের মুখে পড়তে যাচ্ছে, যেটাকে তিনি করেছেন যে অস্তিত্ব সংকট হিসেবে। তিনি বলছেন যে মার্কিন জনগোষ্ঠী অস্তিত্ব সংকটের মধ্যে দিয়ে যাচ্ছে, এবং এটা কিন্তু খুব ভয়াবহ একটা অভিযোগ, যেটা হচ্ছে যে 1960 দশক, মানে আপনার দেখেন অর্ধ শতাব্দীর বেশি সময়। সেখানে কি বলছে যে, সেখানে একদম সরাসরি তিনি ট্রাম্পের প্রতি অভিযোগ এনেছেন, যে কি অভিযোগ, ট্রাম্প প্রশাসন ইতিহাস, সমতা এবং ন্যায় এইগুলা মুছে দিচ্ছেন, এবং যেটা হচ্ছে যে বৈধ অভিবাসীদেরকে পরিবার থেকে সরিয়ে ট্রাম্প প্রশাসন এক ধরনের মজা পাচ্ছেন। এইটাও কিন্তু একটা মানবাধিকারের লঙ্ঘনের মতোই অভিযোগ। তো এই যে এর পরেও যেটা হচ্ছে যে, আপনি যদি বলতে চান যে আপনি কিন্তু এই জিনিসটা কিন্তু অস্বীকার করার কোনো উপায় নেই। যেমন আপনারা দেখলে, মানে গত এক সপ্তাহের যদি বিশ্ব অর্থনীতির দিকে যদি আপনি তাকান, তাহলে যেটা হয়ে গেছে, একটা বোয়িং কূটনীতি হয়ে গেছে। যুক্তরাষ্ট্র একটা বোয়িং কূটনীতি দিয়ে হয়েছে, যে বিভিন্ন দেশের উপর 50টা, 100টা, 25টা এইরকম বোয়িং বিক্রি বাড়িয়ে দিয়েছে, চাপিয়েছে, এবং যেগুলো যেটাকে যুক্তরাষ্ট্র যদিও এটাকে বলছে যে পারস্পরিক শুল্ক চুক্তি, যেমন সেটা তো অনেক দেশের ক্ষেত্রেই না, যেমন বাংলাদেশের ক্ষেত্রে কিন্তু পারস্পরিক শুল্ক চুক্তি না, কারণ যুক্তরাষ্ট্রের পণ্যে বাংলাদেশে কোনো শুল্ক নাই, কিন্তু বাংলাদেশি পণ্যে যুক্তরাষ্ট্রকে কিন্তু শুল্ক দিতে হয়। আগে দিতে হয়তো 15%, এখন দিতে হবে এর সাথে আরো 20% যোগ হয়ে 35%, কিন্তু এই শুল্ক কিন্তু দিতে হচ্ছে, তাহলে সেটা তো পারস্পরিক না। তো এইটা হচ্ছে কি, তাহলে 20% শুল্ক কমালো কোনটা? 35 যদি না, এইটা হচ্ছে অতিরিক্ত যে 35%, সেই অতিরিক্ত 35%-এর 20%, 15% কমলো, মানে অতিরিক্ত 35% কমে দাঁড়ালো 20%। কিন্তু আগে তো 35 আছে, আগের 15 কিন্তু আছে, মানে টোটাল এখন গুনতে হবে 35%। এখন দেখেন সবকিছু ছাপিয়ে গেছে, কিন্তু আরেকটা খবর, এটা হচ্ছে হেলসিঙ্কি চুক্তির 50 বছর পূর্তি উৎসব চলছে এখন। এই অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়েছিলেন আমাদের কৌতুক সম্রাট ইউক্রেন প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। তিনি বলেছেন যে রাশিয়ার সরকার পরিবর্তন করতে হবে, নিজে সরকারে ঠিক না, এর জন্য উদ্যোগ নিতে বলেছেন। সবচেয়ে মজার বিষয় হচ্ছে কি, তার নিজের অবস্থানের একে মহিলার কাছে হাঁটতে বসছেন তিনি। এখন যেটা হচ্ছে যে যদিও জেলেনস্কি একটা কথা বলেছেন যে হ্যাঁ, রাশিয়াকে চাপ প্রয়োগ করা সম্ভব, এটা
রাশিয়াকে চাপ প্রয়োগ করা সম্ভব, কিন্তু সেটা কতটুকু? যুক্তরাষ্ট্র 12 দিন 15 দিন সময় বেঁধে দিয়েছে রাশিয়ার, না টোটাল 50 দিন, তার মধ্যে 10-12 দিন বাকি আছে। কমিয়ে 10-12 দিনে নিয়ে আসি। আগে বলছিল সেপ্টেম্বর পর্যন্ত, এরপরে বলছে আগস্টের দ্বিতীয় সপ্তাহ, তার মানে হচ্ছে চলতি মাসের দ্বিতীয় সপ্তাহ। ইয়াতে কিন্তু রাশিয়া কিন্তু এর কোনো প্রতিক্রিয়া দেখায়নি। কারণ হচ্ছে কি, রাশিয়া হচ্ছে যে এই যে যুক্তরাষ্ট্র সম্ভাব্য যেসব কাজ করতে পারে রাশিয়ার এগেনস্টে, এই সব কিছুই হচ্ছে রাশিয়ার মুখস্থ। না হইলে পরে এই রাশিয়ার প্রায় $700 বিলিয়ন রিজার্ভ যুক্তরাষ্ট্র লক করে দেওয়ার পরে রাশিয়ার অর্থনীতি টিকে আছে কিসের উপর? এটা কিন্তু বাস্তবতা এবং চিন্তার বিষয়। আচ্ছা সুপ্রিয় দর্শক, আজকে আমরা চীন এবং রাশিয়া, মার্কিন যুক্তরাষ্ট্র নিয়ে আলাপ করলাম। আশা করি এই আলোচনাগুলো আপনার কাছে ভালো লেগেছে। আমরা চাই না বিশ্ব অস্থিরতার দিকে যাক, আমরা সবসময় চাই একটি স্থিতিশীল অবস্থায় বিশ্বটা থাকুক, তাহলে সবার জন্য ভালো। কারণ অস্থিতিশীল যদি কোনো দুইটা দেশ বা দুইটা কোনো মহাদেশ থাকে, তাহলে পুরো বিশ্ব কিন্তু তাতে জড়িয়ে যায়। দ্রব্যমূল্য থেকে শুরু করে মানুষের দৈনন্দিন জীবনেও একটা ব্যাঘাত ঘটে। তো আপনারা ভালো থাকবেন, নিরাপদে থাকবেন। আমাদের ভিডিওগুলো লাইক, কমেন্টে শেয়ার করবেন। আমাদের এখানে আপনারা যদি কিছু জানতে চান, অবশ্যই আমাদের কমেন্টে জানাবেন। আমরা চেষ্টা করব সেই বিষয়ে আলাপ আলোচনা করার জন্য। দাদা, আজকের মতো বিদায় নিচ্ছি। দর্শক, আপনারা ভালো থাকবেন, নিরাপদে থাকবেন এবং সুস্থ থাকবেন। ধন্যবাদ।